বলছিস? বেঈমান বলার যুক্তিটা কি? কাকিমা কোনো কমিটমেন্ট করেছিল, সেটা কাকিমা রাখেনি, তখন বেঈমান বলা যেতে পারে। এখানে বেঈমানির কারণটা কি? আমি কোনো বেইমানি করিনি। তো এরা সিপিএম, এরা প্রতিবাদ করেছি বলে মনে হয় আমার মেয়েটাকে কিনে নিয়েছে। আমাকে মনে হয় একটা দলিলে স্বাক্ষর করিয়েছে, সেটা দেখা। আমি কি কোনো দলিলে ওদের কাছে স্বাক্ষর করেছি কিনা যে আমায় তোমাদের, তোমরা প্রতিবাদ করো, তোমাদের আমি এটা দেব, যে আমার মেয়ের সত্যটা তোমাদের দিয়ে দেব? আমি কি কোথাও বলেছি? রাত জেগেছো মানে কি তুমি কি এখন তাদের মালিক হয়ে গেছো, যে তোমার কথা অনুসারে তারা কোনো ডিসিশন নিতে পারবে না? এবং একই কথা, আমরা রাত জেগেছি, তাহলে রাত জাগার আগে কাকিমার সাথে কমিটমেন্ট করে নিতে হতো যে কাকিমা আপনি পেপারে লিখে দিন যে আমরা আপনার মেয়ের হয়ে রাত জাগবো, আপনি আমাদের এই জিনিসগুলো দেবেন। এমনকি আমি এটা বলছি যে এই প্রতিবাদে কিন্তু তৃণমূল যে শাসক দল, তাদেরও কিছু ভালো লোক কিন্তু রাস্তায় নেমেছিল। তাহলে তার মানে কি কাকিমা কি তৃণমূলের হয়ে দাঁড়াবে? তাহলে এদের এত রাগ হচ্ছে কেন? এদের রাগটা হচ্ছে এরা শূন্যতে ছিল, কাকিমার এই যে সুযোগটা নিয়ে তারা তাদের জমিটাকে শক্ত করতে চেয়েছিল, সেটা হঠাৎ করে পারেনি, কাকিমা বিজেপিতে দাঁড়িয়ে গেছে, সেই রাগ ওরা রাখতে পারছে না। কাউকেই ওরা এলাও করেনি। এদিকে সিপিএম কে ওরা নাকি বলছে অরাজনৈতিক ছিল ওটা, কিন্তু সিপিএম এর সবাই ছিল, তখন ওদের কোনো মতবিরোধ ছিল না। যত মতবিরোধ বিজেপির কেউ গেলে ওরা গো ব্যাক করেছে আমাদের। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আমি যে এখন বিচার এত দীর্ঘ হচ্ছে এই সিপিএম এর জন্যই। আমি যদি প্রথম থেকে এদের পায়ে মানে জালে জড়িয়ে না যেতাম, ওরা, আমরা জড়াতে যাইনি, ওরা এসে আমাদের জড়িয়ে ফেলেছে, আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল আমাকে। সেই বাঁধনটা সরাতে আমার এতটা কষ্ট হয়েছে, এতদিন লেগেছে মোদিজির সঙ্গে দেখা করতে। তাহলে শুভেন্দু অধিকারী ওনাদের বাড়িতে কিন্তু নিয়মিত যাতায়াত করেছে, এবং ওনাদের কিন্তু আমি বলছি যে দাঁড় করানোর জন্য অনেকবার অনুরোধ করেছেন, ওনারা কিন্তু ভোটে দাঁড়াতে চাননি। লাস্টে ওনারা কিন্তু রাগে পড়ে ভোটে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে তার মেয়েকে নিয়ে এই যে কলতান দাশগুপ্ত বা মীনাক্ষীরা যে অপপ্রচার করছে। দেখুন, সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল যারা যারা ছিল, তারা কোনোদিনই এটা মার্কেটে বিক্রি করে খায়নি, কিন্তু এরা প্রথম থেকেই মার্কেটে এটা বিক্রি করে খেয়েছে। আমি যেটা শতরূপ ঘোষ সিপিআইএম এর নেতা, তার প্রোফাইল থেকে প্রথম শেয়ার হয়েছে এরকম একটা খবর আছে, এবং তারপর মোটামুটি যারা সিপিআইএম এর সাপোর্টার, তাদের সবার প্রোফাইলে এই গানটা রয়েছে। এবং আমার সোশ্যাল মিডিয়া পেজে যখনই আমি কোনো কিছু পোস্ট করছি, সবাই ওই গানটা, সিপিএম এর যারা সমর্থিত, ওরা মনে হয় আলিমুদ্দিন থেকে একটা ভাতা পায়, সেই ভাতা অনুসারে ৮-১০ জন রাখা আছে আমার প্রোফাইলে, এসে ওরা ওইগুলো পোস্ট করছে। ওনাদের মেয়ে মারা গেছে, তার জন্য আমরা সবাই হেঁটেছি। আমরা প্রশ্ন করতে পারি, আমার রাইট আছে যে আপনি কেন বিজেপিতে দাঁড়িয়েছেন, কেন আপনি সিপিএম এ দাঁড়ালেন না, এই রাইট আমার নেই। যেমন তামান্নার মা, আমি সিপিএম কে হয়তো সিপিএম এর বিরোধী, তামান্নার মা যেদিন ভোটে দাঁড়িয়েছে কাকিমার আগে, সবার আগে, আমি তখন ভেলোরে ছিলাম, আমি ভেলোরে বেডে শুয়ে পেশেন্ট হিসাবে আমি প্রথম কংগ্রাচুলেশন লিখেছি যে তামান্নার মা ভোটে জিতলে আমি খুশি হব। কারণ আমি যে মনে করি একজন নির্যাতিতার মাকে নিয়ে প্রশ্ন তোলার রাইট কারণ নেই। তাহলে কেন প্রশ্ন তুলবে? উনি কোন জায়গায় ভোটে দাঁড়াবে এটা ওনার ব্যাপার, কিন্তু অন্য কিছু নেই। এবার আমার যে রত্না দেবনাথ, ইনি ভয়ের, একসময় সিপিএম এর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমি এখন রত্না দেবনাথ কাকিমা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে অনেকেই বলেছে কেন আপনি অভয়ের মা বলেন। আমি অভয়ের মা বলছি না, রত্না দেবনাথ আমার কাকিমা, তিনি এখন মমতা ব্যানার্জির ভয়ের কারণ। এই রাজ্য দুর্নীতিতে ডুবে গেছে, কিছু বাকি নেই সেই রাজ্যে। একটা ইস্যু, আমরা সেদিন গাড়ি আটকেছি, আমরা গাড়ি আটকেছি রে ভাই, কয়লা চুরি, গরু চুরি, বালু চুরি, কোন চুরি বাকি আছে? একটা কথাও বলে না আমরা বডি আটকেছি। আর বডি কোথায় আটকে কি সেকেন্ড পোস্টমর্টম হতে দিয়েছে? দেয়নি, তো লিভ ইট। সমস্ত এই শতরূপ ঘোষ এবং তাদের যে বাহিনী আছে, এরা হচ্ছে একদম চরম নির্লজ্জ। আর ওনার সাথে যা যা করেছে, এরা ব্যালট বক্সে ইভিএম এ কারণ ওরা ভোটার নয় পানিহাটির, পানিহাটির মানুষের জবাব দেবে, সারা বিশ্বের উত্তর দেবে, শূন্য থেকে মহাশূন্যে যাবে। আর ওই যে আমাদের যে গামলা দিদি যেটা বলেছে না, যে বিরিয়ানির হাড়িতে থাকে, ওই লাস্টে বিরিয়ানির হাড়ির লাল ওই লাল কাপড় হয়েই থাকতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন একটা গান বেরিয়েছে, কাকিমা বেইমানি করলেন। সত্যি কি বেইমানি করেছেন কাকিমা? আমার সঙ্গে রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক, আপনারা প্রত্যেকেই জানেন, স্যারের সাথে কথা বলবো। আজকে আমার সঙ্গে অভয়ের মাও রয়েছেন, তিনিও এই গানটাকে কিভাবে তারা দেখছে দুজনেই আমি কথা বলার চেষ্টা করব। কিভাবে দেখছেন স্যার? আমি দেখুন, এই গানটা কালকে যখন কে করেছে এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। শুধু আমি এটুকু মোটামুটি মিডিয়া মারফত জানতে পারলাম
যে এটা শতরূপ ঘোষ সিপিআইএম এর নেতা, তার প্রোফাইল থেকে প্রথম শেয়ার হয়েছে এরকম একটা খবর আছে। এবং তারপর মোটামুটি যারা সিপিআইএম এর সাপোর্টার তাদের সবার প্রোফাইলে এই গানটা রয়েছে। এবং আমার সোশ্যাল মিডিয়া পেজে যখনই আমি কোনো কিছু পোস্ট করছি, সবাই ওই গানটা, সিপিএম এর যারা সমর্থিত ওরা মনে হয় আলিমুদ্দিন থেকে একটা ভাতা পায়, সেই ভাতা অনুসারে ৮-১০ জন রাখা আছে আমার প্রোফাইলে এসে ওরা ওইগুলো পোস্ট করছে। এবার এই গানটা কে করেছে আমি জানি না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে ক্লিয়ারলি যে সিপিআইএম এর সমর্থিত লোকজনই করেছে। আর বেইমানি মানে কি, মানে কাকিমা কি ওদেরকে কোনো কমিটমেন্ট করেছিল? তাহলে না ওরা বেইমানি বলতে পারে। তাহলে ওই যে ওরা যখন বলছে যে আমরা আমরা কিছু কথা বললেই বলছে আমরা রাত জেগেছিলাম। আরে বাবা, রাত জেগেছো মানে কি তুমি কি এখন তাদের মালিক হয়ে গেছো, যে তোমার কথা অনুসারে তারা কোনো ডিসিশন নিতে পারবে না? এবং একই কথা আমরা রাত জেগেছি, তাহলে রাত জাগার আগে কাকিমার সাথে কমিটমেন্ট করে নিতে হতো যে কাকিমা আপনি পেপারে লিখে দিন যে আমরা আপনার মেয়ের হয়ে রাত জাগবো, আপনি আমাদের এই জিনিসগুলো দেবেন। মানে ওরা কি চাইছে, কিছু প্রাইস চাইছে? আমি অনেককে জিজ্ঞাসা করলাম তোদের কি টাকা দরকার রাত জেগেছিস বলে, নাকি তোদের কোনো কিছু দরকার আছে, নাকি তোদের সিপিএম এর হয়ে ভোটে দাঁড়াতে হবে? তখন আর কথাগুলো বলছে না। আমি তাহলে বেইমান কেন বলছিস? বেইমান বলার যুক্তিটা কি? কাকিমা কোনো কমিটমেন্ট করেছিল, সেটা কাকিমা রাখেনি, তখন বেইমান বলা যেতে পারে। এখানে বেইমানির কারণটা কি? বেইমানি করেছে। আমি কোনো বেইমানি করিনি। আমি মানে ন্যায়ের পথে আছি। শেষ জীবন পর্যন্ত যেন আমি ন্যায়ের পথেই থাকতে পারি। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি যে কোনোদিন যেন আমার মনটা ওরকম ছোট। আপনি কি বলে কমিটমেন্ট করেছিলেন সিপিএম এর হয়ে পথে নামবেন, সিপিএম এর হয়ে প্রচার করবেন সেদিন যারা রাত জেগেছিল, একটা এই যে আগে বলেছি আমি, একটা মৃত্যু গোটা পৃথিবীকে জাগিয়ে দিয়ে গেছিল। তো গোটা পৃথিবীর লোক কি তাকে নিয়ে এখন ইলেকশনের দাঁড়াবে? সমস্ত পৃথিবীর মানুষ বলবে যে আমি আন্দোলন করেছিলাম, আমি এটা চাই, আমি ওটা আন্দোলন করেছিলাম, আমি এটা চাই। বলুক এসে আমার সামনে, আমি দিয়ে দেবো তাদের। বলুক। তাহলে কেন এই গানটা সারা বিশ্বের মানুষ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন। আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো তখন কি সে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, কে হিন্দু, কে মুসলমান দেখতো? দেখতো না। তো তার মৃত্যুতে, তার যে একটা নৃশংস মৃত্যু, এটা বাংলা কেন সারা বিশ্বের কেউই মানতে পারেনি, তাই প্রতিবাদ করেছে। তো এরা সিপিএম, এরা প্রতিবাদ করেছি বলে মনে হয় আমার মেয়েটাকে কিনে নিয়েছে, আমাকে মনে হয় একটা দলিলে স্বাক্ষর করিয়েছে। সেটা দেখা, আমি কি কোনো দলিলে ওদের কাছে স্বাক্ষর করেছি কিনা যে আমায় তোমাদের, তোমরা প্রতিবাদ করো, তোমাদের আমি এটা দেব, যে আমার মেয়ের সত্যটা তোমাদের দিয়ে দেব? আমি কি কোথাও বলেছি? কে কে পোস্ট করেছে? না, এই গানটা যেটা আমি কালকে একটা বিশেষ মিডিয়া শোতে গিয়ে তারাই বললো যে শতরূপ ঘোষের প্রোফাইল থেকে নাকি ফার্স্ট পাওয়া গেছে, সেটা দেখলাম, আজকেও দেখলাম তার প্রোফাইলে আছে। এখন বাকি কোথায় কি ছড়িয়েছে উনি ফার্স্ট সোর্স কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু যত সিপিআইএম পন্থী সাপোর্টার আছে তাদের সবার প্রোফাইলে এই গানটা রয়েছে। এইবার এই যে যে গানটার যে অংশগুলো দেখুন, অভয়া কেসের পরে, অভয়া কেসের পরে কিন্তু রাজ্যে অনেকগুলো রেপ হয়েছে, সারা ভারতবর্ষে রেপ হয়েছে। এই সিপিএম পার্টি কোটা রেপের জন্য তারা রাস্তায় নেমেছে, কোটা রেপের জন্য তারা গান বের করেছে। আর একটা ব্যাপার, এই প্রতিবাদ শুধুমাত্র তো পশ্চিমবঙ্গে হয়নি, আমি আপনাকে বলছি আফ্রিকান কান্ট্রিতে পর্যন্ত হয়েছে। তার মানে সেই কান্ট্রির লোকজন কি তাদের কোনো উদ্দেশ্য করে প্রতিবাদে নেমেছিল? নামেনি। এমনকি আমি এটা বলছি যে এই প্রতিবাদে কিন্তু তৃণমূল যে শাসক দল তাদেরও কিছু ভালো লোক কিন্তু রাস্তায় নেমেছিল। তাহলে তার মানে কি কাকিমা কি তৃণমূলেরও দাঁড়াবে? তাহলে এদের এত রাগ হচ্ছে কেন? এদের রাগটা হচ্ছে এরা শূন্যতে ছিল, কাকিমার এই যে সুযোগটা নিয়ে তারা তাদের জমিটাকে শক্ত করতে চেয়েছিল, সেটা হঠাৎ করে পারেনি, কাকিমা বিজেপিতে দাঁড়িয়ে গেছে, সেই রাগ ওরা রাখতে পারছেন। নাহলে দেখবেন 293টা সিট আছে। মোদি অমিত শাহ কেউ ছিল না। আচ্ছা, মোদি অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী, দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আসেনি। আমি মেল করার জন্য প্রথম ওনাদেরকে বলেছিলাম, দেখবেন হোম মিনিস্টার মেলে আমার সিসি করাও আছে, আমারও খারাপ লেগেছিল যে তারা কেন দেখা করেননি। এইবার দেখুন একটা স্বাধীন ভারতবর্ষ, ওনাদের মেয়ে মারা গেছে, তার জন্য আমরা সবাই হেঁটেছি, আমরা প্রশ্ন করতে পারি, আমার রাইট আছে যে আপনি কেন বিজেপিতে দাঁড়িয়েছেন, কেন আপনি সিপিএম এ দাঁড়ালেন না? এই রাইট আমার নেই। যেমন তামান্নার মা, আমি সিপিএম কে হয়তো সিপিএম এর বিরোধী, তামান্নার মা যেদিন ভোটে দাঁড়িয়েছে কাকিমার আগে, সবার আগে, আমি তখন ভেলোরে ছিলাম, আমি ভেলোরে বেডে শুয়ে পেশেন্ট হিসাবে আমি প্রথম কংগ্রাচুলেশন লিখেছি যে তামান্নার মা ভোটে জিতলে আমি খুশি হব। কারণ আমি যে মনে করি একজন নির্যাতিতার মাকে নিয়ে প্রশ্ন তোলার রাইট কারণ নেই।
তাহলে কেন প্রশ্ন তুলবে? উনি কোন জায়গায় ভোটে দাঁড়াবে এটা ওনার ব্যাপার, কিন্তু অন্য কিছু নেই। এবার আমাকে নিয়ে অনেকে অনেক রকম বিতর্ক, ইভেন তখন মোদি অমিত শাহ কোথায় ছিল? আপনার সঙ্গে ছিল না, এই প্রশ্নও তুলে কারণটা হচ্ছে। ওরা তো কি বলবো, মোদি অমিত শাহ যদি আসতে হয় তা আমাদের রাজ্যের যারা নেতৃত্ব তাদের তো সেই জায়গাটা দিতে হবে। ওরা ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা তাদের তো গো ব্যাক করেছে। শুভেন অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক করেছে, অগ্নিমিত্রা দিকে গো ব্যাক করেছে। তারপরে তারা নেতৃত্বরা আসবে কেন দেখা করতে আমাদের সঙ্গে? ইঞ্জিনিয়ারকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, কথা বলতে দেওয়া হয়নি, মঞ্চে কথা উঠতে বলতে দেওয়া না, কাউকেই ওরা এলাও করেনি। এদিকে সিপিএম কে ওরা নাকি বলছে অরাজনৈতিক ছিল ওটা, কিন্তু সিপিএম এর সবাই ছিল, তখন ওদের কোনো মতবিরোধ ছিল না। যত মতবিরোধ বিজেপির কেউ গেলে ওরা গো ব্যাক করেছে আমাদের। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আমি যে এখন বিচার এত দীর্ঘ হচ্ছে এই সিপিএম এর জন্যই। আমি যদি প্রথম থেকে এদের মানে জালে জড়িয়ে না যেতাম, আমরা জড়াতে যাইনি, ওরা এসে আমাদের জড়িয়ে ফেলেছে, আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল আমাকে। সেই বাঁধনটা সরাতে আমার এতটা কষ্ট হয়েছে, এতদিন লেগেছে মোদিজির সঙ্গে দেখা করতে, তাহলে এতদিন লাগবে না। আরো আগে বিচার আরো আগে আমি বিচার পাই না পাই এদের দেখা পেতাম। স্যার, দেখুন, মোদি বা অমিত শাহ হয়তো সেই টাইমে দেখা করেনি, কিন্তু আমি এটুকু জানি যে রাজ্যের প্রধান যিনি বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী, ওনাদের বাড়িতে কিন্তু নিয়মিত যাতায়াত করেছে। এবং ওনাদের কিন্তু আমি বলছি যে দাঁড় করানোর জন্য অনেকবার অনুরোধ করেছেন, ওনারা কিন্তু ভোটে দাঁড়াতে চাননি। লাস্টে ওনারা কিন্তু রাগে পড়ে ভোটে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে তার মেয়েকে নিয়ে এই যে কলতান দাশগুপ্ত বা মীনাক্ষীরা যে অপপ্রচার করছে। দেখুন, সেদিন তারা গাড়ি আটকে ছিল, আমি তাকে ওয়েলকাম জানাই, সেটাকে আমি খারাপ কিছু বলছি না, কিন্তু এট দ্য সেম টাইম আপনি যদি এখন বলেন যে আমি 11:30টার সময় আমি জেনে গেলাম, আমার কলিগ যিনি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন, পোস্টমর্টম পাঠিয়েছেন, যে দিস এ ক্লিয়ার কেস অফ মার্ডার এবং গ্যাং রেপ হতে পারে, দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাসল্ট, এবং তারপরে পোস্টমর্টম হয়ে গেছে এবং সেখানে জুনিয়র ডাক্তারও উপস্থিত ছিল। আর সব শেষে গিয়ে ওরা গাড়ি আটকাতে পারেনি। তাহলে ওরা কি করে বলে? এবং ওদের যে লেখাগুলো সেখানেও লিখছে, এবং আমাদের কয়েকজন ডাক্তারবাবুরাও এইটা বলছেন যারা ওখানে ছিলেন না, যে আমরা নাকি কলতান দাশগুপ্ত আর মীনাক্ষীর কারণে ওইটা সুইসাইড না জেনে মার্ডার জেনেছি। তাহলে ওই যে জুনিয়র যারা জেডিএফ কে সাপোর্ট করে, জেডিএফ এর ডাক্তারবাবুরাই তো পোস্টমর্টমে ঘরে ছিল। তাহলে ওরা কি বোকা? ওরা কি একটা দেখেনি? জিনিস গিয়ে গ্যাং রেপ বা মেয়েটি রেপ হয়েছে, মেয়েটি হসপিটালের মধ্যে হেনস্থা হয়েছে, আপনারা বঙ্গ টিভিতে পুরোনো ভিডিও যদি সার্চ করেন দেখে নেবেন। তখন কোথায় পোস্টমর্টম করে যখন বার করা হচ্ছে রাত্রে বেলা, তার আগে সজল ঘোষরা আন্দোলন করছে, কৌস্তব বাগচিরা রাস্তায় বসে আছে, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। একের পর এক ভিডিও যদি সার্চ করেন, এমনকি কাকিমাকেও দেখতে পাবেন, কাকুকেও দেখতে পাবেন আমাদের বঙ্গ টিভিতে প্রথম থেকে। তখন তো অলরেডি ঘোষণা, তখন তো অলরেডি আমি আমি বুঝতে পারিনি, গাড়ি না আটকালে নাকি আত্মহত্যা জানতাম। আমি বলি তার আগে পোস্টমর্টম করে গাড়িটা বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে, তারপর আর কি, তারপর কি না, তো বাকি তো কিছু নয়। এবার দেখুন, কথাটা মানুষকে কিভাবে বোঝানো হচ্ছে। সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল যারা যারা ছিল তারা কোনোদিনই এটা মার্কেটে বিক্রি করে খায়নি, কিন্তু এরা প্রথম থেকেই মার্কেটে এটা বিক্রি করে খেয়েছে। আমি আপনাকে বলছি যে কাকিমা যখন প্রথমবার অসুস্থ হলো, মণিপাল হসপিটালে ভর্তি হলো, গভর্নমেন্টের হেনস্থার শিকার হলো, দ্বিতীয়বার যখন অসুস্থ হয়, কেউ হয়তো এটা জানবে না খুব ভালোভাবে, সজলদার হসপিটালে ভর্তি হয়েছিল, যেখানে গভর্নমেন্ট ওনাকে, এই ঘরটা তো ওনাকে মানে কি বলবো ঘর বন্দি করে রাখা, কোনো জায়গায় ভর্তি হতে গেলে সরকার সেখানে বাধা দিত, সেখানে সজলদার আন্ডারে ছিল। সেটা কি প্রচার করেছে কোনোদিন? কোনোদিন করেনি। তার কারণ হচ্ছে তারা প্রচার করার প্রয়োজন মনে করেনি। তারা দেখেছে এটাকে আমরা বিক্রি করে খাবো না। আর এই মীনাক্ষী, কনকতান্ডা এরা হচ্ছে এটাকে বিক্রি করে খাচ্ছে। না হলে আজকের দিনে দাঁড়িয়ে মোদি আসলো 2 দিন আগে, তার ভিতরে একটা গান বের করে পুরো জায়গায় ছড়িয়ে দেওয়া। আচ্ছা, এই রাজ্যে কি ইস্যুর অভাব আছে? কলতান দাঁড়িয়েছে, কলতানদা খুব ভালো কথা, প্রচার করুক। রাজ্যে শিক্ষা দুর্নীতি আছে, খাদ্য দুর্নীতি, অনেক দুর্নীতি আছে, সেইগুলো নিয়ে কথা বলা যায়। কিন্তু এই যে শতরূপ ঘোষ এসে বলছে যে আমি রত্না দেবনাথকে মানে বলছি, সম্মান দিয়েই বলছি, মানে সম্মান দিয়ে অসম্মান করছে, এটাই হচ্ছে ওর কাজ। আর একটা ব্যাপার, কখনো তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষ এদের নিয়ে কিন্তু কথা বলছে না। তার কারণটা কি জানেন তো? জানে যে এই যে রত্না দেবনাথ, ইনি ভয়ের, একসময় সিপিএম এর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, দেখুন আমি এখন রত্না দেবনাথ
কাকিমা বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে অনেকেই বলেছে কেন আপনি অভয়ের মা বলেন। আমি অভয়ের মা বলছি না, রত্না দেবনাথ আমার কাকিমা, তিনি এখন মমতা ব্যানার্জির ভয়ের কারণ। কারণ 294টা মমতা ব্যানার্জি যেমন বলছে আমি প্রার্থী, আমিও বলছি যে নর্থ বেঙ্গলে যে ভোট হয়েছে, আমার অনেকে ফেসবুকে পোস্ট করেছে, কেউ আমাকে এসএমএস করেছে, কেউ ফোন করেছে, বলছে আমরা একটা মুখ দেখে ভোট দিচ্ছি। আমাদের এখানে কে ক্যান্ডিডেট আমরা জানি না, আমরা ভোট দিচ্ছি অভয়া, অভয়ের মা, এবং সেই দিনের যে ছবি, সেই ছবি দেখে আমরা ভোট দিচ্ছি। এই যে ভয়টা মমতা ব্যানার্জির ভিতর ধরে গেছে, সিপিএম এর ভিতর ধরে গেছে। আর এখানে আপনি ভাববেন না 3 পার্টির লড়াই হচ্ছে, এখানে 1:1, মানে কি বিজেপি ভার্সেস তৃণমূল প্লাস ওই সিপিআইএম, তৃণমূল সিপিএম একজোট হয়েছে ভার্সেস বিজেপি। কাকিমা লড়াই করছে দুটো পার্টির একসঙ্গে, তাদের কোলাবোরেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা শত চেষ্টা করলেও হারাতে পারবে না, এই ভয় ওদের ভিতর ধরে গেছে। না হলে এত কিছু করতে হয়, রাজ্যে ইস্যুর অভাব আছে, এই রাজ্য দুর্নীতিতে ডুবে গেছে, কিছু বাকি নেই সেই রাজ্যে। একটা ইস্যু, আমরা সেদিন গাড়ি আটকেছি, আমরা গাড়ি আটকেছি রে ভাই, কয়লা চুরি, গরু চুরি, বালু চুরি, কোন চুরি বাকি আছে? একটা কথাও বলে না আমরা বডি আটকেছি। আর বডি কোথায় আটকে কি সেকেন্ড পোস্টমর্টম হতে দিয়েছে? দেয়নি, তো লিভ ইট। আমরা তো বলছি না তোরা গাড়ি আটকাসনি, গাড়ি আটকে ট্রাই করেছিস, রাজ্য সরকারের সাথে পেরে ওঠেনি, কেউই পারেনি। তো এই ইস্যুটাকে তো বারবার বলার কিছু হয় না, আমরাও হেঁটেছি, তার জন্য কি আমরা এখন চাইবো যে কাকিমা আপনি এটা দিন? আর কাউকে এরা কি, আমার তো একবার আমার একটা কথা মনে পড়ছে, জ্যোতিপ্রিয় মল্লিক, সেও জেল কেটেছে, সে একটা কথা বলেছিল সিপিএম এর পরিবারের সাথে আত্মীয়তা করবে না। আমার এখন কথাবার্তা শুনে না মনে হয় যে ওই কথাটা উনি ঠিক বলেছিলেন। কারণ এরা যদি কাউকে কোনো একটা উপকার করে বা কোনো গিফট দেয়, সে হয়তো সারা জীবন খোটা শোনাবে যে আমি আপনার জন্য রাত জেগেছি। তো না, আপনি কিছু চাইছেন আমার থেকে, কাকিমার থেকে চাইছেন? আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে তোরা কি চাইছিস, তোরা টাকা চাইছিস, কোনো গিফট চাইছিস, নাকি সিপিএম এর ক্যান্ডিডেট চাইছিস? কিছু একটা বল। আমার তো মাঝে মধ্যে মনে হলো যে ওরা তাই চাইছে, না হলে কেন দুদিন আগে এই গানটা বের করতে হবে? নির্লজ্জতার চরম সীমানায় পৌঁছে গেছে। আমি দেখুন সব সিপিআইএম কে খারাপ বলি না, একমাত্র বলে ভারতবর্ষের বা এই বিশ্বের যদি কোনো নিকৃষ্টতম পার্টি হয় তাহলে বেঙ্গল সিপিআইএম। কেরল সিপিএম আছে, আরো সিপিএম আছে, তারা কিন্তু এরকম নয়। এই বেঙ্গলের বর্তমান যে সমস্ত শতরূপ ঘোষ এবং তাদের যে বাহিনী আছে, এরা হচ্ছে একদম চরম নির্লজ্জ। আর ওনার সাথে যা যা করেছে, এরা ব্যালট বক্সে ইভিএম এ কারণ ওরা ভোটার নয় পানিহাটির, পানিহাটির মানুষের জবাব দেবে, সারা বিশ্বের উত্তর দেবে, শূন্য থেকে মহাশূন্যে যাবে। আর ওই যে আমাদের ওই যে গামলা দিদি যেটা বলেছে না, যে বিরিয়ানির হাড়িতে থাকে, ওই লাস্টে বিরিয়ানির হাড়ির ওই লাল কাপড় হয়েই থাকতে হবে।